ঐতিহাসিক বিরুলিয়া গ্রাম। একসময় এখানে এসে বজরা পালতোলা নৌকা থামত। আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকার সাভারের কাছে অবস্থিত তুরাগ নদীর পাড়ে। ওই যে দূরে বটগাছটা দেখা যায়, এটির বয়স আনুমানিক ১৫০ বছর হবে। যারা ভারতে থাকেন তারা হয়তো এই বটগাছটা চিনবেন। ভারত খ্যাত আদি ঢাকেশ্বরী বস্ত্রালয় এই বটগাছের ছবি টাঙানো আছে। এবারের ভিডিওটা একটু দীর্ঘ হবে। দেশভাগ, কলকাতা দাঙ্গা, বটগাছের ইতিহাস, সবশেষে রাজকীয় এক বসত এরিয়া বিরুলিয়ার উত্থান এবং পতন এবং বিরহের গল্প নিয়ে আজকের এই ভিডিও। বিরুলিয়া গ্রামে শ্রী গুরুচরণ সাহার বাড়ির দেয়াল ছুঁয়ে ঢুকতে হয়। বাড়িটিতে এখনও গুরুচরণ সাহার দরিদ্ররা বসবাস করেন। এই গ্রামের এই একটাই রাস্তা, আর এই রাস্তার দুধারে বাড়িঘর। এখন নতুন নতুন অনেক ঘরবাড়ি উঠেছে এখানে। এখন যে ভবনটি দেখা যাচ্ছে, এটির কোনো ইতিহাস খুঁজে পাওয়া যায়নি। কে বা কারা এটি নির্মাণ করেছিলেন সে সম্পর্কে তেমন কিছু জানতেও পারেনি। দ্বিতল এই বাড়িটির দোতলায় বিশাল ঝুল বারান্দা এখনও তার সৌন্দর্যের দ্যুতি ছড়াচ্ছে। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটি বিরুলিয়ার অন্যতম সুন্দর একটি ইমারত। বিশাল দ্বিতল এই সুন্দর বাড়িটি মাস্টার বাড়ি নামে পরিচিত। বাবু সাগরচন্দ্র সাহা, যিনি সাগর মাস্টার নামে এই এলাকায় বেশ পরিচিত ছিলেন, তার বাড়ি এটি। সাগরচন্দ্র সাহা কিছু বছর আগে মারা গিয়েছেন। সাগর মাস্টারের বাবার নাম ছিল শ্রী শশীমোহন সাহা। বাড়িটির একদম উপরেই লেখা আছে শ্রী শ্রী সর্বমঙ্গলায়। এখনও এই বাড়িতে মানুষজন বসবাস করেন। সাগর মাস্টারের বর্তমান প্রজন্ম এখন এখানে থাকেন। বিশাল এই বাড়ির সামনে একটি তুলসী গাছ আছে, যেটির নিয়মিত পূজা তারা করে থাকেন। এই জায়গাটাই বিরুলিয়ার সবচেয়ে সুন্দর ইমারতগুলো আছে। এখানে একসাথে প্রায় 5টা ভবন রয়েছে। একসময় এখানে বসতি ছিল ঢাকেশ্বরী বস্ত্রালয়ের কর্ণধারের পিতৃপুরুষদের। ভবনগুলোতে বসবাস করতেন তারকচন্দ্র সাহা, গোপীবাবু, নিতাইবাবু, রজনী ঘোষ প্রমুখ ব্যবসায়ী। বাড়িগুলো দেখলে মনে হয় একসময় কত রাজকীয় জীবন ছিল এদের, কিন্তু আজ, যাই হোক, সময়ের স্রোত অনেক কিছু বদলে দিয়েছে। বাড়ির পিছন দিকটা বেশি সুন্দর, যদিও পলেস্তারা খসে লাল ইটগুলো এখন স্পষ্ট হয়ে গিয়েছে। যারা এখন এখানে বসবাস করেন তারা হয়তো এসবের কদর বুঝে না, অথবা কদর বুঝলেও এসব সংস্কার করার মতো অর্থ হয়তো তাদের কাছে নেই, কিংবা চরম অবহেলা। এর যে কোনো একটি অবশ্যই হবে। আমার সামনে যে এখন দ্বিতল ভবনটি দেখতে পাচ্ছেন, এটিই ছিল তারকচন্দ্র সাহার বৈঠকখানা। স্থানীয়ভাবে এটি তারকবাবুর বৈঠকখানা নামও বেশ পরিচিত। ওনাদের পারিবারিক ব্যবসা ছিল এই এলাকা এবং পুরান ঢাকায়। এই বৈঠকখানার সৌন্দর্য দেখে বিমোহিত হতে হয়। এত নিখুঁত নকশা আজকাল কি পাবেন? প্রথমত, মিস্ত্রি পাবেন না এমন দক্ষ হাতের। দ্বিতীয়ত, সব জায়গায় ভেজালের ছয়লাভ। বাড়ির অবস্থা দেখে তো মন খারাপ হয়ে যায় অবস্থা। একে তো ভগ্নদশা, তার উপর বস্তি করে রেখেছে বসতকারীরা। বাড়িটির যেদিকে তাকাবেন সেদিকে দারুণ সব কারুকার্য, কিন্তু এখন কত অবহেলা এবং অনাদরে দাঁড়িয়ে আছে তারকবাবুর বৈঠকখানা। এই বৈঠকখানার পাশেই তারকবাবুর বসত ঘর। তিনি ছিলেন ঢাকেশ্বরী বস্ত্রালয়ের মালিকগণের একজন। ওনার নামই সম্মুখভাগে রাস্তার নামকরণ করা হয়েছে। এবার এখান থেকে বের হয়ে রাস্তা ধরে নদীর দিকে হাঁটা শুরু করলাম। পথিমধ্যে আরও কিছু পুরাতন বাড়ির দেখা মিলল। মিনিট 3 হাঁটার পর বিরুলিয়া হাই স্কুলের সামনে এসে উপস্থিত হলাম। এই স্কুলটি এই এলাকার একমাত্র হাই স্কুল। 1914 সালে এই স্কুলটি প্রতিষ্ঠা করা হয়েছিল। ঠিক স্কুলের এক পাশে জমিদার রজনীকান্তের জমিদার বাড়ি, অন্য পাশে আজকের ভারতের বিখ্যাত আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়ের নাম তো অনেকেই শুনেছেন। সেই যে বস্ত্রালয়ের প্রতিষ্ঠাতা বাবু নিতাইলাল সাহার জন্মভিটা, তার বসত বাড়ি। এটি ছিল নিতাইলাল সাহার স্মৃতি বিজড়িত বাড়ি। তার পাশেই রয়েছে একটি দুর্গা মন্দির।
বিরুলিয়ার একজন ধনী ব্যবসায়ী ছিলেন বাবু নিতাইলাল সাহা। কাপড়ের ব্যবসা করতেন, আর ঢাকার পাটুয়াটুলিতে ছিল তাদের দোকান। নাম ছিল ঢাকেশ্বরী বস্ত্রালয়। সবকিছু ঠিকঠাকই তাদের চলছিল, ব্যবসা, বাড়ি, পরিচিতি সবই ছিল গোছানো। কিন্তু হঠাৎ করে সময় বদলে যায়। 1964 সালের সাম্প্রদায়িক দাঙ্গায়ের পর আর থাকা সম্ভব হয়নি তাদের। নিজের দেশ, নিজের ব্যবসা সব ছেড়ে চলে যেতে হয় কলকাতা। নতুন শহরে গিয়ে শুরুটা সহজ ছিল না। আগে যেখানে নিজের প্রতিষ্ঠিত ব্যবসা ছিল, সেখানে গিয়ে আবার শূন্য থেকে শুরু করা এত সহজ ব্যাপার না। তবু নিতাইলাল শাহ হাল ছাড়েননি। ছোট করে আবার তিনি ব্যবসা শুরু করলেন। ধীরে ধীরে সেই দোকান দাঁড়াতে শুরু করে, মানুষ চিনতে শুরু করে, বিশ্বাস করতে শুরু করে, আর সেখান থেকেই তৈরি হয় নতুন পরিচয়, আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়। এই বাড়ির পাশেই নদীর কূল ঘেঁষে বাড়িটি হলো জমিদার রজনীকান্তের জমিদার বাড়ি। প্রচলিত আছে প্রায় 100 বছর আগে জমিদার নলিনীমোহন সাহার কাছ থেকে 8,960 টাকা 4 আনার বিনিময়ে রজনীকান্ত ঘোষ এই বাড়িটি কিনে নিয়েছিলেন। পুরান ঢাকা ও নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন জায়গায় তার আরও কয়েকটি বাড়ি ছিল, যা 1964 সালের দাঙ্গার সময় অন্যের দখলে চলে যায়। এরপর থেকে বিরুলিয়ার এই বাড়িটি ছাড়া জমিদার রজনীকান্তের আর কোনো সম্পত্তি অবশিষ্ট ছিল না। ভিডিওর শুরুতে এই বটগাছের কথা বলেছিলাম। এই বটগাছের ভিতরে একটি মন্দির আছে, যেটার বয়সও কমসে কম 100 বছর। এই বটগাছের ছবি বড় করে ঝোলানো আছে কলকাতায় অবস্থিত ভারত তথা বিশ্বব্যাপী সমাদৃত আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়ের প্রধান শোরুমে। শুধু এই একটি ছবি নিতাইবাবু তার সাথে করে নিয়ে গিয়েছিলেন। রজনীকান্ত ছিলেন বিরুলিয়ার বিখ্যাত জমিদার। প্রতি বৈশাখী ও দুর্গাপূজায় দশমী মেলা বসাতেন নিজ বাড়ির আঙিনায়। বটগাছ দেখে একই পথ ধরে আমি আবার হাঁটা শুরু করলাম। এবার ফেরার পালা। পথিমধ্যে আরও কয়েকটি বাড়ি দেখলাম, যেগুলোর ইতিহাস জানি না, সেখানে যদিও মানুষের বসবাস আছে। এই বাড়িগুলো জরাজীর্ণ হয়ে দাঁড়িয়ে আছে। এখানে আরও একটি পুরাতন বাড়ি আছে, যেটি স্থানীয়ভাবে মেম্বার বাড়ি নামে পরিচিত। এই বাড়ির ভেতরে প্রবেশের কোনো অনুমতি নেই। এই মেম্বার বাড়ি থেকে একটু সামনে এগোতেই চোখে পড়ল এখানকার মোহনলাল জিও মন্দিরের। এই মন্দিরের পাশ দিয়ে একটি মাটির রাস্তা চলে গিয়েছে পশ্চিম দিকে। সেখানে আরও একটি শতবর্ষী পুরাতন মন্দির আছে, যেটি শ্রী শ্রী শীতলা মন্দির নামে পরিচিত। এখন একটু জানিয়ে দিই এই বিরুলিয়া গ্রামে কিভাবে আসবেন। আবদুল্লাপুর, বাইপাইল, উত্তরা, মিরপুর কিংবা আশুলিয়া থেকে যারা এখানে আসতে চান, তারা সরাসরি বিরুলিয়া ব্রিজের কাছে আসবেন। বিরুলিয়া ব্রিজ থেকে মাত্র 5 টাকা অটো ভাড়া নিবে, বিরুলিয়া গ্রামের রাস্তার মাথায় আপনাকে নামিয়ে দিবে।